আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কিছু না, কাইল সখীর বাড়ি গেছিলি। পদ্মা মুখ খুলে কিছু একটা উত্তর দেবার আগেই বাড়ির মধ্যে হুড়মুড়িয়ে প্রবেশ করে সেলিম, সাথে পুলিশ অফিসার এবং চেয়ারম্যান সাহেব। নূরজাহান বেগম হাতের কাজ ফেলে কোনো মতে কাদা মাখা হাতটা ধুয়ে মাথায় কাপড় দিয়ে উঠে আসে। পদ্মকে পেছনে ঠেলে এগিয়ে যান সামনে। স্যার, ওই যে এই হইল আমার মামার খুনি। এই শালির বেটি আমার মামারে মারছে। পুলিশ কর্মকর্তাটি বিরক্ত স্বরে বলেন, খুনি যেই হোক সেটা দেখছি, কিন্তু ভাষা আগে সংযত করুন, মেয়ে মানুষ। সেলিম ফুঁসে উঠে বলে, কিসের মাইয়া মানুষ? ওর কাজবাজ দেখলে কইবেন পুরুষ মানুষও ফেল মারছে, কালোরে জন্মের মতো লোলা কইরা দিছে। নূরজাহান বেগম নিজ মনে যে ভয় পাচ্ছিলেন, বাস্তবে যে সাথে সাথে সেই ভয়টা এসেই হাজির হবে তা কল্পনাও করতে পারছে না এই সময়। সেলিম পদ্মার থেকে এক হাত দূরে থেকে বলে, খুব দেমাক তোর, তাই না? তোর পিছনে কুত্তার লাহান ঘুরছি দেখে ভাবছিস আমি কুত্তা? তোর ভাগ্য ভালো যে আমার হাতে পরবার নিয়েও পরশ নাই, তোরে ছিঁড়া ফেলাইতাম। পদ্ম সেলিমের কথা চুপচাপ শুনে যায়। প্রতি উত্তর করার কোনো ইচ্ছে নেই, আর না আছে তার মনে কোনো উদ্বেগ এই নিয়ে। চেয়ারম্যান সাহেব এগিয়ে এসে বলেন, এই নবগ্রামে ব্যাপারীর মাইয়া দাপ্টের কথা শুনছি খালি, আজ তো নিজের চোখে দেখতাছি। কাল রাতে কোনে আসিলা তুই ক? পদ্মলতা স্বাভাবিক কণ্ঠে জবাব দেয়, সেই হিসেব আপনাকে দিতে বাধ্য নই। মুখের ওপর কথা ছড়াতে চেয়ারম্যান দপে ওঠে, মুখ চিবিয়ে উত্তর দেয়, জিব্বা টানা বের কইরা দিমু কইল, মানুষ বুঝা কথা ক। পদ্মলতা কারো কথায় ভ্রুক্ষেপ না করে সোজাসাপটা বলে, অফিসার সাহেব, কিসের ভিত্তিতে এখানে আসা হয়েছে কইবেন কি? সেলিম বিস্মৃত কণ্ঠে বলে, চোরের মায়ের বড় গলা, আমার মামারে মাইরা জিগাইতেছিস কিসের ভিত্তি? অফিসার সাহেব, ওরে ধৈর্য নিয়ে যে মুখ দিয়ে কথা বাইর করেন। চেয়ারম্যান ও সেলিমের সাথে তাল মিলিয়ে বলে, আপনি ওরে ধৈর্য নেন স্যার, এতে যত যা করণ লাগে আমি করতেছি। পুলিশ কর্মকর্তা কিছু একটা ভেবে পদ্মলতাকে বলেন, আপনি আমার সাথে থানায় চলুন। যেহেতু গ্রামের চেয়ারম্যান সাহেবের মতো মানুষের প্রথম সন্দেহভাজন ব্যক্তি হিসেবে আপনার নাম উঠে এসেছে, আমাদের সাথে একবার যেতে হবে তাহলে। পদ্ম ধারালো গলায় বলে ওঠে, কারো তুচ্ছ কথার ভিত্তিতে আমি কোথাও যাব না। সেলিম তেড়ে গিয়ে পদ্মলতার হাত ধরার আগেই পেছন থেকে তার হাত কেউ পাকড়াও করে ধরে। যতটুকু সাহস দেখানোর দেখিয়েছিস, একটা স্পর্শ আমার স্ত্রীর গায়ে লাগলে তোর এই হাত আর থাকবে না। একদম ঠান্ডা সোজাসাপটা হুমকি, আর এতেই দমে যায় সেলিম। সানজিদের এই সময়ে আগমন পদ্মর কাছেও বোধগম্য হয় না। অবাক চোখে স্বামীর পানে চেয়ে থাকে, অস্ফুট স্বরে বলে, আপনি? সানজিদ পদ্মর দিকে এক নজর তাকিয়ে পুলিশ অফিসারের দিকে তাকিয়ে বলে, Do you have any evidence to arrest her? পুলিশ অফিসারটি সানজিদের তীক্ষ্ণ দৃষ্টিতে করা প্রশ্নের উত্তরে বলেন, আমি তাকে গ্রেপ্তার করার কথা বলিনি, শুধু জিজ্ঞাসাবাদের জন্য। সানজিদ সাথে সাথে বলে, Whatever. একজন মেয়ে মানুষকে এভাবে টার্গেট করে জিজ্ঞাসাবাদ কোনো ধরনের আইন? আর আপনি যাদের কথায় আমার ওয়াইফকে জেরা করলেন, তাদের ব্যাকগ্রাউন্ড চেক করে নিয়েছেন তো? মানে? সানজিদ এক হাত পকেটে ঢুকিয়ে আরেক হাত থুতনির নিচে দিয়ে মৃদু হেসে বলে, মানেটা খুব ইজি। আপনার ফোর্স এসেছে সাথে? পুলিশ অফিসারটি দ্বিধা মিশ্রিত কণ্ঠে জবাব দেয়, হ্যাঁ, কিন্তু কেন? আপনি আসতে বলুন তাদের। পুলিশ অফিসারটি আর কথা না বাড়িয়ে ফোন কলে কিছু ফোর্স পাঠানোর নির্দেশ দিয়ে সানজিদকে বলে, আপনি কি করতে চাইছেন খুলে বলুন। ওনাদের ব্যাকগ্রাউন্ড বলতে? সানজিদ ভ্রু কুচকে পাল্টা জিজ্ঞেস করে, এখানে নতুন? জি, 2 মাস হলো এখানে ট্রান্সফার হয়ে এসেছি। সানজিদ বাঁকা হেসে জবাব দেয়। আই সি। সেলিম ক্রোধে জর্জরিত হয়ে চিল্লিয়ে ওঠে, অফিসার সাহেব, ওই হারামজাদার কথা কানে তুলেন না। ও হইল বড় শয়তান। 2 জামাই বউ মিলা আমার মামারে মারছে। কিছু সময় পার হতে দেখা যায় পুলিশ ফোর্স সহ কুড়ির বাবা কমল দাস হাজির। সানজিদ সম্মানীয় দৃষ্টিতে তাকিয়ে তাকে ডেকে আনেন। অতঃপর পকেট থেকে কাগজ বের করে পুলিশ অফিসারের হাতে তুলে দেয়। পুলিশ অফিসারটি দক্ষ দৃষ্টিতে পড়তে থাকেন একজন নারী ধর্ষণ চেষ্টার রিপোর্ট, যাতে সেলিম সহ তার সহযোগী 4 জনের নাম বিশেষ উল্লেখ করা আছে। হিজলতলি থানায় কমল দাসের দায়ের করা মামলায় প্রধান আসামি করে সেলিমের নামে মামলা করা হয়েছে। মেডিকেল ফরেন্সিক রিপোর্টে বেশ কিছু আলামতের স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে।
সরি টু ইউ, নতুন আসাতে অনেক কিছুই অজানা ছিল। পুলিশ অফিসারের কথা উপস্থিত সবার মাথার উপর দিয়ে গেলেও সানজিদ আলতো হেসে বলে। বাকিটুকু আপনার হাতে। পুলিশ অফিসার মাথা নাড়িয়ে সেলিমকে উদ্দেশ্য করে বলে। চলুন আগে আপনার বিচার করি। আমার বিচার মানে? অফিসার দুজন কনস্টেবলকে নির্দেশ দেন সেলিমকে ধরতে। থানায় চলুন, কোর্টে চালান করি, সব বুঝতে পারবেন ধর্ষণের শাস্তি কি। ধর্ষণের কথা শুনে সেলিমের গা ঘেমে ওঠে এক মুহূর্তে। যে কারণে সে এতদিন গা ঢাকা দিয়ে লুকিয়ে লুকিয়ে ছিল, আজ সেই কারণে আবার তাকে জেলে যেতে হবে নাকি? চেয়ারম্যান সেলিমের ধর্ষণের কথা শুনে এক পা দুই পা করে পেছাতে থাকেন। আর কারো পক্ষ নিয়ে কথা বলা মানে নিজের বিপদ নিজে ডেকে আনা। মানে স্যার, আপনারা আপনার কাজ করেন, আমি তাহলে আসি। সেলিম চেয়ারম্যান সাহেবকে ডাকলেও সে তা উপেক্ষা করে তড়িঘড়ি করে চলে যায়। আসামি ধরতে এসে এখন তারা নিজেরাই আসামির কাঠগড়ায়। কালকে সকাল থেকে রাত অবধি ঘটা সমস্ত কিছু পূর্ব পরিকল্পিত ছিল। মেম্বারের কাছে রায়হান চৌধুরীর পরিচয় পাঠানো দুজন মাদক ব্যবসায়ী আসলে আমার লোক ছিল। সানজিদের কথায় মাহবুব আর অবাক হয় না। এই লোকের দ্বারা সব সম্ভব। কামাল উদ্দিন? সানজিদ ঠোঁট গোল করে নিঃশ্বাস ফেলে বলে। আমার জিম্মিতে আছে, ব্যাটা কালকে বেশ হেল্প করেছে। কিন্তু স্যার। সানজিদ আলতো হেসে বলে। সবকিছু জট পাকিয়ে যাচ্ছে। মাহবুব প্রচণ্ড কনফিউশনে থেকে জবাব দেয়। কালকে সন্ধ্যার পরে আপনি আমাকে বলেছিলেন চরে 3 জন মানুষ যাবে তাদেরকে ধরতে। সেই অনুযায়ী আমি আমার লোক নিয়ে তৈরি ছিলাম, কিন্তু তার আগে। সানজিদ রহস্যময় হাসি হেসে বলে। আমার প্ল্যান ছিল একরকম, কিন্তু আমার বাঘিনী স্ত্রী আমার এক কাঠি উপরে চলে। তার জন্য পুরো প্ল্যানটাকে আবার পরিবর্তন করতে হয়। নদীর মাঝেই দুটোকে নামিয়ে দিয়ে মেম্বারকে আর বাঘিনীর হাতে তুলে দেই। বাকিটুকু তো দেখলেই। মাহবুব বিস্ফোরিত চোখে চেয়ে বলে। আপনারা দুজন রাজ্যটক স্যার, কিন্তু চাইলে তো আপনি নিজেই মেম্বারকে শেষ করে দিতে পারতেন। ম্যাডামকে শুধু। মাহবুবের কথায় সানজিদ শীতল কণ্ঠে বলে। প্রতিশোধের তীব্র স্বাদ একমাত্র প্রতিদ্বন্দ্বী নিতে পারে, যেটা পদ্মলতা চারুলতা এখন নিচ্ছে। মাহবুব আর কিছু ভাবতে পারে না। একটা সহজ কাজের মধ্যে যে এতটা জটিলতা দেখতে পাবে তা ভাবতেই তার কাছে অবিশ্বাসযোগ্য ঠেকছে। ম্যাডাম সবকিছু জানে কি? সানজিদ চোখ বুজে মাথা নেড়ে বলে। শিকারি ধরে সামনে এনে দিচ্ছি তোমার, ম্যাডাম সেটা ফ্রাই করছে। কোন বন থেকে নিয়ে আসছি সেটা তো ম্যাটার করছে না। আপনার নেক্সট টার্গেট কে স্যার? সানজিদ মুখভঙ্গি গম্ভীর করে চোয়াল শক্ত করে উত্তর দেয়। মন্টু মিয়া, যার 3 নম্বর আছরে পদ্মর বাবার গলার রগ কেটে যায়। নির্বিঘ্নে পদচারণ করে আসা কোনো এক রমণীর হঠাৎ কর্ণভেদ করে চলে যায় সানজিদের শেষ কথা কানা। পা যুগল তার থেমে যায় সাথে সাথে। মৃদু কণ্ঠে আওড়ায় মন্টু মিয়া। যেমন নিঃশব্দে সে এসেছিল, ঠিক তেমনি নিঃশব্দে সে পা বাড়ায় বাড়ির বাহিরে। যাই, ভালো হইছে, আমার আর কষ্ট কইরা যাওন লাগলো না, নিজে থেকেই হাজির। সব মিটমাট তাহলে আজ থেইকা। ঘন জঙ্গলের মধ্যে একখানা ছাপড়া ঘর তুলেছে মন্টু মিয়া, যেখানে দিনের আলোতেও অন্ধকারের ন্যায় ডুবে থাকে চারদিকটা, আর রাতের বেলায় ঘুটঘুটে অন্ধকারে হারিকেনের আলো ব্যতীত সব কিছুই প্রায় অদৃশ্যমান। ঘরের বাইরে বেঞ্চিতে বসে সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বিদ্রূপ হাসে সে। তয় শেষমেশ আমারে জয় হইল, সব বড় বড় কথা ফুইটা গেছে। অবুজ পোলাপন বোঝে না, কাল সাথে লড়বার আইছে। সামনে দাঁড়ানো রমণীটি স্থির নিশ্চল ভঙ্গিতে কথাগুলো শুনে যায়। তার মধ্যে কোনো তাড়াহুড়ো লেশ মাত্র নেই, শান্ত শীতল নদীর স্রোতের মতো শুধায়। এত বড় বিশ্বাসঘাতকতা করতে একবারও বুক কাঁপল না? একবারও কি ওই নিকৃষ্ট মন বোঝেনি যে মানুষটা নিজের পেটের ভাই সমতুল্য হয়ে আগলে রেখেছিল, ভালোবেসেছিল? তার গলায় ছুরি ধরতে, নিজেকে মানুষ প্রমাণ না করে পশু প্রমাণ করার এত তাড়াহুড়া ছিল তোর? মন্টু মিয়া সিগারেটখানা আলগোছে টেনে ফেলে দেয় মাটিতে, পায়ের তলে পিষে উঠে দাঁড়িয়ে পড়ে। জানাজানি হইয়া গেছে তাইলে? আচ্ছা, ভালোই হইছে। কি করবো রমবাড়ি, গোলা ভরা ধান, গরু, বাছর সব আমারে শুধু হাসানে দিয়ে ডাকতো। একই বনে যেমন ধারায় 2 রাজা থাকবার পারে না, একই বাড়িতে সেরকম 2 কর্তা থাকবার পারে না। তাই ঠুস কইরা কল্লাটা নামাইয়া নিলাম। কোনো অনুতাপ নেই এতে? নিজের স্বার্থ উদ্ধারের কোনো অনুতাপ রাখতে হয় না, তাইলে সেই কাজ করা যায় না। মন্টু মিয়ার বিকৃত স্বরে কথাগুলো শুনে আলগোছে চোখ বন্ধ করে ফেলে শক্ত কণ্ঠে বলে।
এই যে কাগজপাতি, আজ থেকে আমরা কেউ কাউরে চিনি না। মন্টু মিয়া হাসতে হাসতে এগিয়ে এসে কাগজপাতি হাতে নেয়। হারিকেনের আলোতে নজর বুলিয়ে দেখতে থাকে সমস্ত কাগজপত্র, বাড়ির দলিলপত্র। নির্জন রাতে পায়ের নিচে রাখা বটিটা ধীরগতিতে তুলে নিয়ে এগিয়ে যায় নূরজাহান। সব ঠিকঠাক আছে। মন্টু মিয়া চোখ দিলে হ্যাঁ বলার সন্ধিক্ষণে তার গলায় ধারালো বটির এক কোপ বসিয়ে দেয় নূরজাহান। সাথে সাথে মাংস ছিটকে রক্ত বের হয়ে মুখে এসে লাগে। চোখ বন্ধ করে তৎক্ষণাৎ আরেকটা কোপ বসিয়ে মন্টু মিয়াকে অসাড় করে দেয় একদম। ঠিক এই মুহূর্তে নূরজাহানকে দেখে সাধারণ একজন গৃহিণী কম বিধ্বংসী লাগছে বেশি। রক্ত পিপাসুর ন্যায় এসে পরপর আঘাত করতে থাকে। মন্টু মিয়ার সারা শরীর বেয়ে নেমে আসে গলগলিয়ে বের হওয়া রক্তের স্রোত। হাত থেকে বাড়ির দলিলপত্র সমস্ত কিছু পড়ে যায় মাটিতে। মানুষ খেকো চোখ দুটো চেয়ে থাকে তার নূরজাহানের দিকে। অবিশ্বাস্য, অতি দুর্গম। এই কি সেই নূরজাহান যে সংসারের বেড়াজালে নিজেকে সবসময় ভীতিকা পরিচয়ে পরিচিত করে এসেছে? মন্টু মিয়া তার শেষ যাত্রার কোনো হিসাব মেলাতে পারে না। এমন করে তাকে একজন তুচ্ছ নারী ধরাশায়ী করে ফেলবে? সে যে পদ্মলতার কাছে নিজের জাত চেনানোর জন্যে প্রতিজ্ঞাবদ্ধ ছিল। তবে কি পদ্মলতাই এই খেলায় জিতে গেল? অস্পষ্ট স্বরে গোঙাতে গোঙাতে সে হাত পা ছড়ে। নূরজাহান তার কণ্ঠ খাদে নামিয়ে বলে ওঠে, নিজের স্বার্থ উদ্ধারে যেমন তোর অনুতাপ হয় না, ঠিক তেমনই কোনো পাপীরে তার পাপের ভাগ বুঝাইয়া দিতেও আমি অনুতাপ করতেছি না। নিস্তব্ধতায় মোড়ানো মন্টু মিয়ার কুটিতে আগুনের দীপ শিখার বদলে এখন জ্বলছে রক্তের দীপশিখা। মাটিতে আঁচড়াতে আঁচড়াতে তার কণ্ঠ রোধ হয়ে আসে। চোখ বড় করে নিঃশ্বাস ফেলতেই গড়িয়ে পড়ে জল। নূরজাহান এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে এই কঠিন মৃত্যু যন্ত্রণার অন্তিম যাত্রা। মৃদু বাতাসে গাতার শিরশির করে উঠছে। মস্তিষ্কের ভেতরে আলোড়ন উঠেছে। মানুষ খুন করেছে সে। এক পাপী বিশ্বাসঘাতকের শাস্তি নিজ হাতে দিয়েছে সে। স্বামীর খুনিকে নিজ হাতে প্রতিশোধে রাঙিয়েছে। রাতের মধ্যভাগে মন্টু মিয়ার মৃতদেহ ট্রেনে জঙ্গলে ফেলে দেয় নূরজাহান। বটিখানা তুলে পা বাড়ায় নিজ বাড়ির উদ্দেশ্যে। নিশুতি রাতে মন্টু মিয়ার মৃতদেহ যেখানে পড়ে আছে সেখানটা থেকে সহজেই শিয়াল কুকুর টেনে হিঁচড়ে নিয়ে যেতে পারবে আরও গভীর জঙ্গলে। ভোরের আলো ফোটার আগেই হয়তো নিঃশেষ হয়ে যাবে, নয়তো ভাগ্য ভালো থাকলে কিছু অবশিষ্ট থাকতে পারে। দাঁড়ান মা। নূরজাহানের পা থেমে যায়। হাতের বটিখানাও একইভাবে অটল রয়, যার ধারালো অংশ জুড়ে এখনও মন্টু মিয়ার তাজা রক্ত লেগে আছে। পরনের শাড়িতে তার ছোপ ছোপ রক্তের দাগ স্পষ্ট জানান দিচ্ছে সে এই দুঃসাহসিক কাজটা নিজে ঘটিয়েছে। ওর সাথে সমস্ত হিসেব ছিল আমার। আপনি কেন এর মধ্যে জড়াইলেন? পদ্মলতার শীতল কণ্ঠে নূরজাহান স্মিত হাসে। পেছন ঘুরে দেখে সানজিদ, চারুলতা উপস্থিত। তিনজনের আশ্চর্যমণ্ডিত দৃষ্টি উপেক্ষা করে বলে, মেম্বারে কেডাই মারছে জানি না, জানবার চেষ্টাও করি না আর। মন্টুর মুখোশ আমার সামনে খুলছে অনেক আগে। শুধুমাত্র তোর জন্য আমি ভয়ে চুপ কইরা ছিলাম। আমার চোখে তোর বাপে মরার রাতটা সব সময় ভাসে। মানুষটা যদি সহজভাবে মারা যাইতো আমার এত আফসোস লাগতো না, কিন্তু তারে যে কষ্ট দিয়ে মারছে সেই কষ্ট আমারে আজ অবধি শান্তি দেয় নাই। নূরজাহান থামে। চোখে তার জলরেখা গড়িয়ে পড়ে। সানজিদের দিকে তাকিয়ে বলে, আমি জানতাম না মন্টু খারাপ, মন্টুর উদ্দেশ্য খারাপ, কিন্তু তাই বইলা সে এমন নৃশংস কাজ করবে আমি ভাবি না। নিজেরও তাই আটকাইতে পারি না। আমার মাইয়ার চরিত্র দাগ লাগানোর চেষ্টা করছে। আমার স্বামীরে আমার থেকে কাইরা নিছে। এই তুচ্ছের বাড়ি ঘরে লেগা তো অনাথ বানাইছে এইসবের লোভে পইরা। কিন্তু এসবে তোর বাপের কোনো দোষ ছিল? ওই নির্দোষ লোকটার এত বড় শাস্তি আমি স্ত্রী হইয়া মাইনা নিতে পারি নাই। এখন আমি খুব শান্তি পাইতেছি। সানজিদ চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলে। পরিবারে শুধুমাত্র একজন ব্যক্তির মৃত্যুর প্রতিশোধ নিতে তিনজন মানুষের সমানতালে অগ্রাসী হয়ে ওঠা তার জীবনে দেখা প্রথম ঘটনা। যতই তার প্ল্যান থাকুক, সাহসটা তো আর সে জুগিয়ে দেয়নি। নিজেরা সাহস সঞ্চয় করে প্রত্যেকটা হিসেব সমানতুল্য করে মিটিয়ে যাচ্ছে। মজিদ ব্যাপারী লোকটা হয়তো এই সংসারে তিনটা মানুষের অন্তঃপ্রাণ ছিল, হয়তো শ্বাস প্রশ্বাসের ন্যায় উঠানামা করত তাদের হৃৎপিণ্ডে। তাই তো তাকে হারানোর বেদনা স্ত্রী মেয়েদের করে তুলেছে বিধ্বংসী। একই ভয়ঙ্কর ভালোবাসা। আমি আর পদ্মমিলা মেম্বারে পানিতে চুবাই মারছি।
চারুলতার সরল স্বীকারোক্তি। নূরজাহান বেগম প্রথমে একটু ধাক্কা খেলো, পরে আবার নিজেকে সামলিয়ে নেন। মায়ের মন সন্তানের নারী নক্ষত্র চেনে। সে শুরু থেকে মেম্বারের মৃত্যুর কারণ হিসেবে পদ্মকে ভেবেছিল, এর মধ্যে চারুও থাকতে পারে, ভাবেনি। হাতের বটিকানা ফেলে পদ্মর দিকে পলকহীন চোখে তাকিয়ে থাকে। আমার রক্তেই জন্ম তোদের। আমি মা হইয়া এমন কাজ করার সাহস পাইলে তোরা মাইয়া হইয়া তা তো পারবি। একটা মৃত্যুপুরীর রাত শেষে ভোরের আলো ফোটে। নূরজাহান বেগম স্থির হয়ে জায়নামাজে বসে আছেন। তার মধ্যে যত ভয় শুধু আল্লাহকে নিয়ে। তবুও নিজেকে সান্ত্বনা করছে কোরআনের একটা আয়াতে। আল্লাহ তাআলা যেখানে বলেছেন, আর যদি কাউকে তুমি শাস্তি দাও তবে ততখানি শাস্তি দিবে যতখানি অন্যায় তোমাদের প্রতি করা হয়েছে, আর যদি সবর করো তাহলে তা তার জন্যই উত্তম। নূরজাহানের দ্বিধাগ্রস্ত মন ডুকরে ওঠে। তার কি সবর করা উচিত ছিল? সে তো সবর অনেক করে এসেছে, কিন্তু কাছের মানুষের বিশ্বাসঘাতকতার অসহনীয় রূপ তাকে আর চুপ থাকতে দেয়নি। মা! চারুলতার ডাকে নূরজাহান বেগম চোখের পানি তৎক্ষণাৎ মুছে ফেলেন। চারুর চোখে মায়ের চোখের পানি দৃশ্যমান হলেও কিছু বলে না। প্রতিদিনই আব্বার জন্য তার মা আল্লাহর কাছে দোয়ায় নিমজ্জিত থেকে চোখের পানি বিসর্জন দেয়। চারু ধীর পায়ে মায়ের কাছে গিয়ে বসে পড়ে, কোলে মাথা রাখে। কালকে রাতে মায়ের অমন ভয়ানক রূপ তার চোখে অবিশ্বাস্য লেগেছে, কিন্তু কালো রাতের আধার শেষে নির্মল সকালেই আবার ফিরে এসেছে তার মায়ের কোমল রূপ। নূরজাহান মেয়ের মাথায় পরম যত্নে হাত বুলাতে বুলাতে বলে ওঠে, আমি কপালখানা সোনায় মোরাইন্না ছিল। স্বামী আর 2 মাইয়া নিয়া আমি চির সুখী আছিলাম। সারা জীবন থেইকা যামু। আমার এক মাইয়ারে নিয়া কোনো চিন্তা নাই, কিন্তু তোরে নিয়ে আমি চিন্তায় পড়ি মা। আমি জানি তোর সংসার দেখা যাওয়ানের ভাগ্য আমার হইব না, কিন্তু উপরওয়ালার কাছে অন্তর থেকে দোয়া করি পদ্মর মতো তোর কপালেও যেন স্বামীর সুখ থাকে। মায়ের পরেই তো বড় বোন থাকে। পদ্মর হাতে তোরে তুইলা দিছি আমি। চারুলতা মায়ের শাড়িতে গোপনে চোখের জল মোছে। আমাকে 2 বোনেরে একা কইরা চলে যাইতে আপনারা আবার বুঝি খুব তারা? আগে থেকেই ঠিক করে রাখছেন 2 জনে। নূরজাহান বেগম মলিন হাসে মেয়ের অবুঝ কথাতে। সময় হইলে সবারই যাইতে হয় মা, কেডাই থাকে। এখন উঠ মা, মেলা কাজ আছে। চারুলতা জাপটে ধরে থাকে, ছাড়ে না নূরজাহানকে। আমি এতদিন ভাবছি পদ্ম অবুজ মাইয়া, এখন দেখি আমার চারু অবুজ। 2 অবুজ মাইয়া নিয়ে আমার ভারী মুশকিল হইয়া গেল। আমার 2 জামাইয়ের কষ্ট হইব মেলা। মায়ের এমন কথায় চারু কান্না ভেজা মুখে হেসে ওঠে। আপনার 2 জামাই সামলানোর জন্য আপনি থাকবেন, আর কোনোদিন কইবেন না এরকম কথা। নূরজাহান মেয়ের কপালে চুমু দেয় আলতো করে। আচ্ছা, গাঠ হইছে আমার, এখন খুশি। চারু মায়ের হাতে হাত রেখে বলে, আমার পড়াশোনা করার খুব ইচ্ছা মা। বিয়ে শাদী এসবের অনেক সময় আছে। আমি সঞ্জিত ভাইয়ের মতো ডাক্তার হমু আগে, তারপর বাদ বাকি তোমার চিকিৎসা করবো আমি নিজে। মেয়ের প্রবল ইচ্ছা আর আগ্রহ দেখে নূরজাহান সন্তুষ্টির নিঃশ্বাস ফেলেন। মন্টু মিয়ার বারবার হুমকিতে ছিল চারু। চারুর ক্ষতি করতে মরিয়া হয়ে উঠেছিল যেন। মা হয়ে তাই সে সন্তানের জন্য সর্বোত্তম সুরক্ষা হিসেবে মন্টু মিয়াকেই উপড়ে দিয়েছে। আল্লাহ তোর ইচ্ছা কবুল করুক মা। দিন যায় তার আপন গতিতে। দেখতে দেখতে মাঝখানে কেটে যায় 2 মাস। ঋতুর পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয় মানুষের যাত্রার। ফাল্গুন চৈত্র বিদায় নেয় চোখের পলকে। বৈশাখের 15 দিন হতে চলল। পদ্ম কাল বোর্ড পরীক্ষার ফলাফল হবে। আজ সে সানজিদের সাথে নবগ্রামে এসেছে। সদর হাসপাতালে কিছু কাজের জন্য সানজিদের আসা। তার নিজস্ব কিছু প্রচেষ্টায় হাসপাতালটিকে উন্নত করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে। বৈশাখী রাতে 2 জন কপতি গভীর গল্পে মশগুল। ভয় পাচ্ছ? কিসের ভয়? ফেলের ভয়। সানজিদের কথায় পদ্ম সরু চোখে তাকায়। আপনি বুঝি চান আমি ফেল করি? সানজিদ পদ্মর ঘাড়ে নাক গুজে সম্মোহনী কণ্ঠে বলে, অন্য কিছু চাই। পদ্ম জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে তাকিয়ে বলে, কি সেটা? আমার বিশ্বাস তুমি পাশ করবে, মিষ্টিও খেতে পারবো আমরা। তবে সানজিদ পদ্মর শরীরের উষ্ণতা শুষে নিতে নিতে বলে, সম্মানের আরেকটা বোর্ড পরীক্ষায় একা একা মিষ্টি খেতে চাচ্ছি না। একটা ছোট্ট ছানা পার্টনার থাকলে ভালো হতো, জমিয়ে মিষ্টি খাওয়া যেত। সানজিদের কথার সূক্ষ্ম আজ পদ্মলতা ধরতে অসুবিধা হয় না। ছোট্ট ছানা কথাটা মনে আসতেই চারুর সেই আচারের কথা মনে পড়ে। লজ্জায় মুষড়ে সে সানজিদের বুকে গিয়ে লুকায়। সানজিদ বউয়ের লজ্জাবরণ হাসি দেখে নীরব হাসে। নরম ছোঁয়ায় কানের কাছে ফিসফিসিয়ে বলে, অনেক সময় দিয়েছি, এবার আত্মসমর্পণ করুন মিসেস চৌধুরী।
স্বামীর আর কত ধৈর্যের পরীক্ষা নেবেন? পদ্ম সানজিদের কথার বানে জর্জরিত হয়ে যায়। নিস্তব্ধ ঘেরা রাতে সে নিজেকে ছেড়ে দেয় স্বামীর হাতে। সানজিদ দীর্ঘ অপেক্ষার পর নিজের অর্ধাঙ্গিনীকে ডুবিয়ে নিয়ে যায় ভালোবাসার অতল সমুদ্রে। ছোট ছোট চুমুতে পদ্মকে করে তোলে দিশেহারা। ঝিঝি পোকার ডাক পাশের জঙ্গল থেকে ঝংকার তোলে। হারিকেনের মৃদু আঁচ নিভু নিভু করছে। হাত বাড়িয়ে সেটুকু নিশ্চিহ্ন করে দেয় সানজিদ। সমস্ত ঝঞ্ঝাটের অবসান ঘটিয়ে নিজেদের সকল দৈহিক মনস্তাত্ত্বিক দূরত্ব ঘুচিয়ে একে অপরের সাথে মিলিত হয় খুব সন্তর্পণে। রাতের আধারে পাড়ি জমায় এক অজানা রাজ্যে, যেখানে শুধু পাওয়া যায় ভালোবাসার পরিতৃপ্তি। পদ্ম রাতের আধারে মৃদু জ্যোৎস্না মাখা আলোতে সানজিদের নগ্নপিঠে দেখতে পায় ছোট বড় নানান ক্ষতের স্পষ্ট চিহ্ন। ধীর স্পর্শে ছুঁয়ে দিয়ে যায় সেসব। হয়তো তার মতো তার স্বামীও সবার চোখের আড়ালে লড়াই করে যায়। এই লুকানো চিহ্নগুলোর সাক্ষী একমাত্র নিজেকে ভেবে পদ্মার মনে অধিকার বোধ জাগ্রত হয়। শক্ত করে সানজিদকে খামচে ধরে নিজেকে মিশিয়ে নেয় তার সাথে। এক মধুমোহনীয় রাত্রি পার করে দুজন মিলে। বৈশাখের রৌদ্র স্নাত প্রকৃতি ভরে উঠেছে আমের নতুন কুড়িতে। চারিদিকে মৌম গন্ধে ভরে তুলেছে। সেই সাথে নবগ্রামে আগমন হয় কুড়ি দাসের। সেই যে হাসপাতাল থেকে ডিসচার্জ শেষে মামাবাড়ি পাড়ি জমিয়েছিল, দীর্ঘদিন শেষে আজ আবার নিজ গ্রামে পা রাখছে। শরীর এখন বেশ সুস্থ, কিন্তু মুখের ডান পাশে থেতলে যাওয়ার চিহ্ন রয়েই গেছে। হয়তো একদম মিশে যেতে আরও অনেক সময় লাগবে। আজ ফলাফল শুনে সে আর মামাবাড়ি থাকতে পারেনি। জীবনের এই একটা বিশেষ দিনে সে তার সখীদের সাথে থাকবে না, তাই কখনো হয়? মামা দিদার হাজার বারণ শুনেও কমল দাসের সাথে সে এসেই ছেড়েছে। কুড়ি রানী যে ডাক শুনতে এতক্ষণ চাতক পাখির ন্যায় অপেক্ষা করেছিল, সেই ডাক কানে যেতেই কুড়ি এক লাফে নৌকা থেকে নেমে পড়ে। সামনে দাঁড়ানো তার প্রাণপ্রিয় তিন সখী। বহুদিন পরে তাদের সাথে দেখা পেয়ে চোখ ঘোলা হয়ে আসে কুড়ির। পা বাড়াতেও মনে হয় অনেক শক্তি দরকার। পদ্ম রিনু দৌড়ে এসে কুড়িকে জড়িয়ে ধরে, শুকিয়ে আসে ধীর পায়। ভরা মাস চলছে তার, পেট উঁচু হয়ে গেছে অনেকটা, তবুও নিজেকে সে বন্দি করে রাখতে পারেনি নিয়মের বেড়াজালে। ছুটে এসেছে সেই ছোটবেলা থেকে গড়ে তোলা আত্মার বন্ধনে। বেলা গড়ায়, চার সখী গাঙের ধারে বসে দিন দুনিয়া ছেড়ে তাদের নিজস্ব আলাপচারিতায় মত্ত হয়ে আছে। আজ যে ফলাফল সেদিকে হুঁশ নেই, যদিও তিনজন আগেই হিসেব কষে নিয়েছে কে কয়টা বিষয়ে ফেল করবে। মহারানীরা এইখানে বসে গপ্প করছে আর তাদের ফলাফল আমার বই নিয়ে আসতে হচ্ছে। চারুর আগমনে তাদের গপ্পের সমাপ্তি ঘটে। রিনু আতঙ্কিত চোখে চেয়ে বলে, হ্যাঁ রে চারু, বেরিয়েছে ফল? চারু সবেমাত্র স্কুল শেষ করে বাড়ি আসলো। পরনে তার এখনো স্কুল ড্রেস, দুপাশে লম্বা বিনুনি করা। দিল তো? তোমাদের সখী ডাক্তার সাহেব ফলাফল দেখে দিয়েছে? পদ্মা শুকনো গলায় ঢোক গিলে বলে, উনি দেখে দিয়েছেন? চারু উপর নিচ মাথা নাড়িয়ে বলে, কেন, ওনার বউ কি তাতে খুব লজ্জা পাচ্ছে? পদ্ম কপাল কুঁচকে তাকাতেই চারু ফিক করে হেসে ওঠে। হয়েছে, ডাক্তারের বউ সহ তার বাকি দুই সখী অবশেষে মেট্রিক পাশ করলো। কুড়ি, রিনু, পদ্ম একসাথে চমকে ওঠে। অস্ফুট স্বরে আওড়ায়, সত্যি? চারু দুহাত মাজায় রেখে বলে, প্রথমে আমিও ভেবেছিলাম মিথ্যে, পরে ওনার ডাক্তার সাহেব আমাকে দেখালো সত্যি রিনু বউ সবচেয়ে ভালো ফলাফল করেছে, তারপরে তুই আর কুড়ি দি। রিনু অবিশ্বাস্য চোখে তাকিয়ে বলে, আমি? চারু হাসতে হাসতে রিনুকে জড়িয়ে ধরে বলে, বউ তুমি। আর আমার পড়াশোনায় ডাব্বা মার্কা বোনটা যে পাশ করেছে তাই অনেক। স্কুলে আমার মান সম্মানটা তাও রক্ষা করেছে। সখী আফসোসের সুরে বলে, মাঝির বংশধর না এলে আমিও পরীক্ষা দিয়ে পাশ করতাম। পদ্ম সখীর হাতে হাত রেখে বলে, তুই তো জীবনের সবচেয়ে বড় পরীক্ষা দিতে যাচ্ছিস, এটাতে পাশ করলেই সর্বসুখ। উপকারের পাওনা হিসেবে কি চাচ্ছেন? কুড়ির কথায় অভিক মৃদু হাসে। আজ সকালে সে নবগ্রামে এসেছে তার স্যারের কাজ দেখভাল করার জন্য। পথিমধ্যে দেখা পায় অনাকাঙ্ক্ষিত সাক্ষাৎ পাওয়া সেই নারীর, যে কিনা কোনো এক রাতে তাদের গাড়ির সামনে মৃত প্রায় হয়ে হাজির হয়েছিল। কুড়ি নিজেও কখনো ভাবতে পারেনি এই ব্যক্তির সঙ্গে তার আবার দেখা হবে। সে যে হাসপাতালে ডিসচার্জ করে দিয়ে গাড়িতে ওঠার সময় হাত নেড়ে বিদায় দিয়েছিল, তারপরে সেখানেই শেষ। আপাতত আপনাদের গ্রামটা ঘুরে দেখান, এখনো তো যাওয়ার মতো কোনো অধিকার হয়নি। অভিকের দীর্ঘশ্বাসে ভ্রু কুচকিয়ে যায়। গায়ের ধারে যাবেন? আপনি গাঙ্গু, বিল, হাওড় নদী যেখানে নিয়ে যাবেন, এই অভিক সেখানেই হাজির। কুড়ি ঠোঁটে ঠোঁট চেপে বলে, ভালোই দেখি মেয়েদের মন জুগিয়ে কথা বলতে পারেন। অভিক মাথা চুলকে বলে ওঠে,
প্রথম চেষ্টা আর কি। কুড়ি আগে আগে হাঁটা শুরু করে দেয়। প্রথম চেষ্টায় মনে হচ্ছে ব্যর্থ হবেন। অভিক জোর কদমে হেঁটে কুড়ির সঙ্গ ধরে বলে, যতবার চেষ্টা করলে সফল হওয়া যাবে ততবার করব। কুড়ি আলতো হেসে জবাব দেয়, এত নিজের প্রতি বিশ্বাস? আপনাকে দেখলেই বিশ্বাস আরো বেড়ে যায় নিজের প্রতি। এত আশা ভালো না বাবু মশাই। নিরাশা না করলেই তো হয়। কুড়ি হাঁটা থামিয়ে দূর আকাশে তাকিয়ে বলে, আমি কলঙ্কে আবৃত, যা ভাবছেন তা হয় না কখনো। অভিক বাঁকা হেসে জবাব দেয়, আপনার চোখে যেটা কলঙ্ক, আমার চোখে সেটা একটা দুর্ঘটনা। দয়া করে বাস্তবে আসুন। এই সমাজে দুর্ঘটনা বলতে কোনো শব্দ নেই। অভিক দীর্ঘ শ্বাস ফেলে বলে, সমাজে মানুষ কম, ব্যাধি বেশি। আর বাস্তবের কথা বলছেন? আমি আপনার বাবা মার সাথে কথা বলবো, তাতে নিশ্চয় আপনার কোনো আপত্তি থাকবে না। কুড়ি স্থির দৃষ্টিতে তাকিয়ে বলে, নিজের জীবনে কেন স্বচ্ছায় কালো ছায়া নিয়ে আসতে চাচ্ছেন আপনি? অভিক ফের হাঁটা শুরু করে। এই রোদে আমার জীবন তৃষ্ণাত, কালো ছায়ার প্রয়োজন খুব, তাই আপনাকে চাচ্ছি, না হলে চাইতাম না। কুড়ি স্থির হয়ে দাঁড়িয়ে দেখতে থাকে সামনে চলা মানুষটাকে। সেই হাসপাতাল থেকে তাকে আলাদাভাবে দেখাশোনা করে, বারে বারে চেক আউটের নাম করে গল্প জুড়ে দেওয়া, এসব কিছুতে কুড়ির অষ্টাদশী মন তখনই কিছু একটা আন্দাজ করেছিল। কিন্তু নিজের দিকে তাকানোর পর তার মনে হয় স্রেফ সে তার দায়িত্ব পালনই করেছে হয়তো। নেহাত এমন মেয়েকে নিয়ে কেনই বা ভাববে? কিন্তু আজ লোকটা যে তার সব সীমারেখা ভেঙে দিয়ে বিনা নির্দ্বিধায় তাকে চাইছে, এও কি হতে পারে? লোকটা কি সত্যিই তাকে ভালোবেসেছে? মাথার মধ্যে জট পাকিয়ে ওঠে কুড়ির। সে আর ভাবতে পারে না। ভেতর থেকে গভীর নিঃশ্বাস ঝেড়ে এগিয়ে চলে সামনের দিকে। সকালে ওষুধ খেয়েছিলে? খেয়েছি। সত্যি খেয়েছিলে? পদ্ম সঞ্জিতের জেরাতে নরম ঢোক গিলে বলে। ফোনের অপর পাশ থেকে সঞ্জিত সরু কণ্ঠে জিজ্ঞেস করে, মিথ্যে বলছো কেন? ঔষধ খেলে আমার আরো বমি পায়, আমার ভালো লাগে না। সঞ্জিত দীর্ঘশ্বাস ফেলে বলে, ওষুধের মতো স্বাভাবিকভাবে খেলে বমি পাবে না। ওষুধ খাওয়ার আগেই যদি ভাবো বমি হবে, তাহলে তো তাই হবে। পদ্ম ফোন কানে চেপে চুপচাপ শুনতে থাকে। এখন ওষুধের বিরোধিতা করা মানেই বকা খাওয়া। বউ? পদ্ম ধীর কণ্ঠে জবাব দেয়, তুমি এখন একা নও, এটা বুঝতে হবে। যে আসছে তার জন্যও তো তোমাকে সুস্থ থাকতে হবে। পদ্ম পেটে হাত দিয়ে শীতল কণ্ঠে বলে, ঠিক আছে, খাচ্ছি। সঞ্জিত আলতো হেসে বলে, গুড, এখনই খাবে। আমি আবার কিন্তু ফোন করে শুনবো। এখন রাখছি, ওটিতে যাচ্ছি, সাবধানে থেকো। ভালোবাসি। ভালোবাসি। পদ্ম ফোন রেখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এত ব্যস্ততার মধ্যেও লোকটা প্রতি ক্ষণে ক্ষণে তার খোঁজ নিতে ব্যস্ত। দিন রাত মিলে শতবার ফোন করা হয়ে যায়। আকাশে মেঘ জমেছে ভীষণ, আর একটু আশকারা পেলেই ঝরঝরিয়ে নেমে পড়বে বৃষ্টি। ৬-৭টি মাসের ব্যবধানে সুখীর ঘরে আলো করে এসেছে ফুটফুটে ছেলে সন্তান, আর নাতি হতেই মতিন সরকারের পাথর মন গলে শীতল হয়েছে। নিজে গিয়ে সব অভিমান চুকিয়ে মেয়ে জামাই নাতিকে নিয়ে এসেছে নিজ বাড়িতে। সাজদার জীবনে সুখের দেখা এত ক্লান্তি লগ্ন পেরিয়ে অবশেষে দেখা দিল। অন্যদিকে মাঘ মাসের 17 তারিখে কুড়ির বিয়ে ঠিক হয়েছে। পাত্র হিসেবে অভিক সেনই অবশেষে নির্বাচিত। কুড়ির মনে ভরসাস্থল হিসেবে নিজের জায়গা পাকাপোক্ত করে নিয়েছে সে। সমাজকে দেখিয়েছে বুড়ি আঙুল। মেট্রিক পরীক্ষায় ভালো করার সুবাদে রিনু ভর্তি হয়েছে শহরের এক কলেজে। মায়ের চাচাতো বোনের বাড়িতে থেকেই চলছে তার পড়াশোনা। আগে পড়াশোনা করতে মন না চাইলেও শহুরে কায়দায় পড়ে এখন বেশ মনোযোগী হয়ে উঠেছে সে। গরমের ছুটিতে নবগ্রামে ফের মিলিত হয়েছে এই 4 কন্যা। বৃষ্টি আসার পূর্ব মুহূর্তে তারা গাঙের পানিতে ধেই ধেই করে নেমে পড়েছে। চারও মাথায় হাত দিয়ে পাড়ে বসে চিল্লাতে থাকে, পদ্ম আস্তে, এভাবে লাফালাফি করিস না। কে শোনে কার কথা? বরং চারুকেও টেনে নামায় গাঙেতে। বৃষ্টি শুরু হতেই চঞ্চলা চড়ুইগুলো বাঁধ ভাঙা উল্লাসে মেতে ওঠে। এক জীবনে অনেক কিছু তাদের কেড়ে নিলেও ভালোবাসার বন্ধন তাদের ছিন্ন করেনি। মনে পড়ে এই তো সেদিনের কথা, আমকুড়াতে গিয়ে নরেন বসুর উথাল পাথাল ধাওয়া খেয়ে ছুটতে থাকা। স্কুলে গেলেই হুলো মাস্টারের ক্লাসে নিয়ম করে কান ধরিয়ে দাঁড়িয়ে থাকা। নলেন শেখের সাথে রাস্তায় দেখা হলে ঝগড়ায় জড়িয়ে পড়ে। কোথায় গেল সেই দিন? আজ সময়ের গতিতে তাল মিলিয়ে চলতে তারাও বৃদ্ধ হয়ে পড়েছে। তাদের মাঝে আর নেই কোনো দাপুটে হুঙ্কারের ছায়া। গাঙের মাঝে একটা ছোট্ট পদ্ম ফুল, আর তার সাথে লতায় পাতায় মোড়ানো ছোট্ট পদ্মকলি ভেসে বেড়াচ্ছে ঢেউয়ে ঢেউয়ে। পদ্ম মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে। চারু কানের কাছে ফিসফিসিয়ে বলে ওঠে, একটা হলো পদ্মলতা,
আরেকটা হলো পদ্মলতার ছানা। মনে আছে আব্বা বলেছিল তুই হওয়ার সময় এমন পদ্মফুল দেখে তোর নাম রেখেছিল। দেখিস তোর কোলে এমন কলি ফুটে ফুল আসবে। পদ্ম শরীর শিরশিরিয়ে ওঠে, আনমনে হাত চলে যায় পেটের মাঝে। মিষ্টি হাসিতে চারু হাত চেপে ধরে বলে, 1 ডুব 2 ডুব 3 ডুব। সাথে সাথে দুবোন একসাথে হাত ধরে পানির নিচে টুপ করে ডুব দিয়ে ওঠে। কিছুক্ষণ এমন ডুব দিতে দিতে হাঁপিয়ে ওঠে দুজন। আকাশপানে চেয়ে বৃষ্টি মেখে নেয় সারা শরীরে। নাম না জানা সুখ অনুভূতি আর পূর্ণতা প্রত্যেকটা কন্যাকে ছুঁয়ে যায় বৃষ্টি কণার মাধ্যমে।